আজকে আমরা কিন্তু একদম ২,০০০ বছরেরও বেশি সময় পেছনে ফিরে যাচ্ছি দেখতে কিভাবে গলিয়েরা আর জুলিয়াস সিজার মিলে ফ্রান্সের ইতিহাসের মঞ্চটা তৈরি করেছিলেন। আচ্ছা চলুন শুরু করা যাক খুব সাধারণ একটা ভাবনা দিয়ে। ভাবুন তো, আজকের দিনে ফ্রান্সের কোনো শহরে, ধরুন প্যারিসেই কেউ হাঁটছে, তো সে আসলে কার ফুটস্টেপসে হাঁটছে, মানে কাদের রেখে যাওয়া পথের উপর দিয়ে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের এই ঐতিহাসিক যাত্রা। তো সবার আগে জেনে নেওয়া যাক এই গলিওরা কারা ছিল। মানে রোমানরা আসার আগে এই বিশাল অঞ্চলে যারা থাকত তাদের জীবনটা ঠিক কেমন ছিল। চলুন সেই ছবিটাই একটু দেখার চেষ্টা করি। গলীয়দের সমাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। একদিকে ছিল দুর্ধর্ষ সব যোদ্ধা, আবার অন্যদিকে ছিল ড্রুয়েড, মানে জ্ঞানী পুরোহিত, যারা অনেকটা আধ্যাত্মিক নেতা গোছের। আর তাদের জীবন চলত মূলত চাষবাস, নানা রকম হাতের কাজ আর ব্যবসা বাণিজ্য করে। আর হ্যাঁ, একটা মজার ব্যাপার কি জানেন, তারা বুনো শূকরের মাংস আর চিজ খেতে দারুণ ভালোবাসত। এটা তাদের সংস্কৃতির একটা বড় অংশ ছিল। মানে রোজকার জীবনে তো বটেই, যে কোনো অনুষ্ঠানেও। তো এই শান্ত ছবির মধ্যেই এবার মঞ্চে এলেন এমন একজন যিনি পুরো ইতিহাসটাই পাল্টে দেবেন, রোমান সেনাপতি জুলিয়াস সিজার। আর তার লক্ষ্য একটাই, পুরো গলদেশ জয় করা। সংঘাতটা তাহলে কোথায়? সেটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে গলীয় যোদ্ধারা যারা নিজেদের গ্রাম, নিজেদের ভিটে মাটি বাঁচাতে লড়ছে, আর অন্যদিকে সিজারের বিশাল রোমান আর্মি, যাদের লক্ষ্য হল দখল করা। আর লড়াইয়ের কৌশল সে তো একেবারে দুই মেরুর। কিন্তু এর মধ্যেই একজন উঠে দাঁড়ালেন, ভার্সিনগেটোরিক্স, একজন গলীয় ভোস, যিনি ঠিক করলেন না, এভাবে হার মানা যাবে না। তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা সব উপজাতিকে একজোট করলেন রোমানদের বিরুদ্ধে লড়বার জন্য। তার বার্তাটা ছিল খুব সহজ আর স্পষ্ট, কোনো মতেই না। রোমানদের বিশাল আর সুশৃঙ্খল সেনাবাহিনীর সাথে সরাসরি লড়াই করাটা কঠিন ছিল, তাই গলীয়রা একটা অন্যরকম পথ নিল, গেরিলা যুদ্ধ, মানে অতর্কিতে হামলা করে লুকিয়ে পড়া। শুধু তাই নয়, তারা নিজেদের গ্রাম, নিজেদের ফসল পর্যন্ত পুড়িয়ে দিতে শুরু করল। কেন? যাতে রোমান সেনারা খাবার বা রসদ না পায় আর তাদের এগিয়ে আসার গতি কমে যায়। এটা ছিল একটা মরিয়া কিন্তু খুব বুদ্ধিদীপ্ত চাল। এত চেষ্টা, এত প্রতিরোধ, কিন্তু শেষ রক্ষা হল না। আলিসিয়ার বিশাল ময়দানে যে যুদ্ধটা হলো সেটাই ছিল শেষ যুদ্ধ। ওই নির্ণায়ক লড়াইয়ে গলীয়রা হেরে গেল। সিজারের সুসংগঠিত বাহিনীর কাছে তাদের এই প্রতিরোধ ভেঙে পড়ল। যুদ্ধের পর সিজার কিন্তু থেমে থাকেননি। গলদেশ তো এখন তার দখলে। এইবার শুরু হলো আরেকটা বিশাল কাজ, পুরো অঞ্চলটাকে একটা রোমান প্রদেশের চেহারা দেওয়া। আসলে রোমানরা শুধু জয়ব্যয়নই করত না, তারা ছিল অসাধারণ নির্মাতা। তারা এখানে কি তৈরি করল দেখুন, নতুন পাকা রাস্তা, সাজানো গোছানো শহর আর অ্যাকুইডাক্টের মতো দারুণ সব জলের ব্যবস্থা। এমনকি আজকের ফ্রান্সের অনেক শহরের নামও কিন্তু সেই রোমানদেরই দেওয়া। বলা যেতে পারে আধুনিক ফ্রান্সের ভিতটাই তারা গেঁথে দিয়েছিল। এর সবথেকে ভালো উদাহরণ কোনটা জানেন? লুটেসিয়া। একসময় ছিল একটা ছোট্ট গলীয় বসতি, রোমানদের হাতে পড়ে সেটাই হয়ে উঠল একটা গুরুত্বপূর্ণ শহর। আর সেই লুটেসিয়ায় আজকের দিনের প্যারিস। তো এত কথা যে বলা হলো, এর আসল গুরুত্বটা কোথায়? মানে এই প্রাচীন লড়াই, এই ইতিহাস, আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতাটি ঠিক কী? ব্যাপারটা হলো, গল আর রোমানদের মধ্যেকার এই সংঘাতকেই ফ্রান্সের ইতিহাসের একদম গোড়া পত্তন বলে ধরা হয়। এখান থেকেই যেন একটা জাতি হিসাবে ফ্রান্সের যাত্রার শুরু। আর এটাই আমাদের সেই প্রথম প্রশ্নটার উত্তরে নিয়ে আসে। আজ যখন কেউ প্যারিস বা লিওন রাস্তায় হাঁটে, তখন সে আসলে সিজার আর গলীয়দের রেখে যাওয়া ইতিহাসের ওপর দিয়েই হাঁটে। অতীত আর বর্তমান যেন এখানে হাত ধরাধরি করে চলছে। যাবার আগে একটা প্রশ্ন, এই যে দুটো পক্ষ, একদিকে নিজের স্বাধীনতার জন্য লড়তে থাকা বিপ্লবী গলীয় যোদ্ধা, আর অন্যদিকে এক বিশাল সাম্রাজ্য গড়ার কারিগর সাহসী রোমান সৈনিক, কার গল্পটা বেশি অনুপ্রেরণার? এই মূল গল্পের দুই দিক থেকেই কিন্তু ভাবার সুযোগ আছে।